হাসতে কষ্ট হচ্ছে ফুলের, তবু হাসি হাসি মুখ করে বসে আছে। কিভাবে বোঝাবে সে উল্টোপাল্টা বলে ফেলে, না বরঞ্চ সোজা সাপটা সত্যি কথাগুলো বেফাঁস বলে ফেলে। মিথ্যা বলার অভ্যাস নেই তো। সোলার এস্টেট, বাড়ির পেছনের দিকে কাছে ঘেরা সানরুমে উপস্থিত আছে বাড়ির সকলে। সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য কানে ইয়ারফোন গুঁজে কাউচে হেলান দিয়ে বসে আছে উদ্যান। বাকি সবাই আছে পাশেই। তুই হাসছিস দেহু? আকস্মিক রিদমের কথা শুনে সবাই একসাথে উদ্যানের দিকে তাকায়। ততক্ষণে উদ্যানের হাসি মিলিয়ে গেছে। লোহান আফসোসের সুরে বলে, উফ রিদম, চিল্লাচ্ছিস কেন? আমার কানে কানে বলতে পারতি। মহামূল্যবান সিমটা মিস করলাম। লোহানের কথা যেন কানেই নিল না রিদম। তার দৃষ্টি এখনো উদ্যানের দিকেই নিবদ্ধ। ইদানিং উদ্যানের বিহেভিয়ার চেঞ্জ এসেছে, তাও আবার পজিটিভ চেঞ্জ, নইলে অকারণেই হাসার পাবলিক উদ্যান নয়। উদ্যানের হাসি দেখা আর মরুভূমির বুকে বৃষ্টিপাত হওয়া সমান। উদ্যান তো কারো কথায় পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে একভাবে বসে আছে। রিদম এবার উদ্যানকে মৃদু বাঁকিয়ে বলল, কি রে, ভূতে ধরেছে তোকে? ঠোঁটের কোণে ফুটে উঠল আবারও সেই বিরল হাসির রেখা। তাজ্জে বনে গেল উপস্থিত সবাই। তারা কি জেগে জেগে স্বপ্ন দেখছে, নাকি মাতাল মস্তিষ্ক হ্যালোসিনেশন করছে? সোহম তো মাথায় হাত রেখে অভিনয় করে বলল। মেলো তো বারবার নিজের চোখ ডলে ডলে উদ্যানকে দেখছে। আরে কেউ ফোন বের কর, ছবি তোল। অলির কথা শুনে লোহার নিজের ফোন বের করলো। যেই না ছবি তুলতে যাবে ওদিকে উদ্যান বলে উঠল, তোদের নাটকগুলো সানসেট দেখাচ্ছে এন্টারটেইনিং। তোরা এক কাজ কর, কাজ বাজ ছেড়ে দিয়ে যাত্রা দলে যোগ দে। ওয়েট, আমি তোদেরকে চাকরিচ্যুত করছি। উদ্যানের কথা বলার ধরন শুনে হা হয়ে গেল সবাই। চোয়াল খসে পড়ার উপক্রম। লোহান বলে ওঠে, তুই ঠাট্টা করছিস? আমি সিরিয়াসলি, কেউ আমার গাল টেনে দে? আমি এসব বিশ্বাস করি না। উদ্যান ঠোঁট বাঁকিয়ে লোহানের দিকে তাকিয়ে তারা ভাবে বলল, তুই চাইলে আমি তোকে স্পেশাল লাঠি ট্রিটমেন্ট দিয়ে বিশ্বাস করাতেই পারি। করাবো? লাঠি ট্রিটমেন্টের কথা শুনে চুপসে গেল লোহানের মুখ। মাথা নেড়ে বলল, সরি মাস্টার। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত ৮টা। সন্ধ্যার পরপরই অফিস থেকে ফিরেছে আবেশ। এখন অবশ্য প্রাইভেট পড়াতে পাশের ফ্লোরে গেছে। রুমে ফুল একাই আছে। স্বভাবতই একা থাকলে অবসর সময়টাতে নৃত্য চর্চা করে ফুল। আজও তার ব্যতিক্রম নয়। স্বল্প আয়তনের ড্রয়িং রুমে বসেই এক হিন্দি গানের তালে হেলে দুলে নাচছে ফুল। তার এই নাচ নিজের রুমে বসে লাইভ দেখছে উদ্যান। ফুলের গায়ে ওড়না নেই। রুমে কেউ না থাকায় ওড়না নেওয়ার প্রয়োজন বোধ করেনি মেয়েটা। উদ্যান শুকনো চোখে ফুলের প্রত্যেকটা মুভমেন্ট পর্যবেক্ষণ করছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। ফুলেদের ঘরে অনেকগুলো স্পাই ক্যামেরা লাগিয়ে এসেছে উদ্যান, যার দরুন রুমে বসে এসে ফুলের ওপর নজর রাখতে পারছে। নাচের এক পর্যায়ে হাঁপিয়ে উঠল ফুল। বসে পড়ল ড্রয়িং রুমের মেঝেতে। হঠাৎ করেই পেটে ব্যথা করছে। সেই সার্জারির পর থেকেই মাঝে মাঝে ফুলের পেটে প্রচুর ব্যথা হয়। অবশ্য সেই ব্যথা বেশিক্ষণ স্থায়ী হয় না, আপনা আপনি সেরে যায়। তার উপর বর্তমানে ফুলের মেইলি সমস্যা চলছে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে মেয়েটা। তাকে বসে থাকতে দেখে উদ্যানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। পুরো নাচটা শেষ না করে বিশ্রাম নিচ্ছে, স্ট্রেঞ্জ। বিড়বিড় করে কথাটা বলল উদ্যান। কলিং বেল বেজে উঠতে সোজা হয়ে দাঁড়ায় ফুল। টালমাটাল পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। জুতো খুলে এক সাইডে রেখে ঘরে প্রবেশ করে আবেশ। ফুল অমিলন হেসে ব্যথা আড়াল করে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। আবেশ কিছু বলল না, চুপচাপ নিজের কক্ষে চলে গেল। আবেশের ব্যবহারে ফুলের হাসি মিলিয়ে গেল। প্রাইভেট পড়াতে যাওয়ার আগেও আবেশের মুড ঠিকঠাক ছিল, তাহলে এখন কি হলো? কেন আবেশের দুঃখী দুঃখী দেখাচ্ছে? কেন সে একবারও ফুলের দিকে তাকালো না পর্যন্ত? খুব একটা ভাবলো না ফুল। হয়তো আজকে একটু বেশি ক্লান্ত। এই বলে নিজের মনকে সান্ত্বনা দিল ফুল। তারপর চলে গেল কিচেনে। মিনিট কয়েক পর আবেশ ফ্রেশ হয়ে খেতে বসেছে।
ফুল খাবার বেড়ে দিয়ে আর চোখে আবেশের দিকে তাকালো, তবে বুঝতে পারল না আবেশের মনোভাব। ছেলেটা চুপচাপ খাবার খাচ্ছে, অন্যদিনের মতো খুচরো আলাপে মেতে ওঠেনি। আর না তো ফুল খেয়েছে কিনা জিজ্ঞেস করেছে। চেয়ার টেনে খেতে বসে পড়ল ফুল। খাওয়া দাওয়া শেষে এঁটো প্লেটগুলো ধুয়ে রাখলো আবেশ। আজ নতুন নয়, বরাবরই ফুলের কাজে হেল্প করে আবেশ। অফডেতে ফুলকে কোনো কিছুই করতে দেয় না আবেশ। রান্নাবান্নাও নিজে করে, নতুবা বাইরে থেকে কিনে আনে। সব কাজ শেষ করে নিজের কক্ষে চলে যায় আবেশ। ফুল তখনও ডাইনিং রুমের চেয়ারে বসে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আবেশ দেখল ফুল দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবেশ তাকে দেখেও না দেখার ভান করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে খাটের উপর বসলো। তোমার কি মন খারাপ আবেশ ভাই? ফুলের প্রশ্নে আবেশ নিশ্চুপ রইল। ফুল এবার ধীর পায়ে খাটের ওপর বসল। আবেশ নিস্তরঙ্গ চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তাকে চুপচাপ থাকতে দেখে কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না ফুল। নিজেও বিমূঢ় হয়ে বসে আছে, দৃষ্টি কোলের ওপর নিবদ্ধ। তুই সেই ডেভিলটাকে কবে থেকে স্বামী হিসেবে মানিস ফুল? আচমকা আবেশের প্রশ্নে চকিত নয়নে তার দিকে তাকালো ফুল। আবেশকে নিষ্প্রাণ দেখাচ্ছে। তার কণ্ঠে না ছিল নমনীয়তা আর না ছিল উষ্ণতার ছোঁয়া। সময়টা গ্রীষ্মের শুরু। মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে। সেই একঘেয়ে শব্দ ব্যতীত পুরো ঘর নিস্তব্ধ। ফুলকে উত্তর খোঁজার জন্য সময় দিয়েছে আবেশ। অবশ্য এই প্রশ্নের উত্তর জানা নেই ফুলের, কারণ ফুল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আদৌ সম্ভব নয়। বেশি সময় নিল না ফুল, ভাবলেশীন গলায় বলল, আমার মানা না মানাতে কিছু কি পরিবর্তন হবে আবেশ ভাই? আমি যদি তাকে স্বামী হিসেবে না মানি তাহলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে? আমি মুক্তি পেয়ে যাব সম্পর্ক নামক অসম্পর্কের বেড়াজাল থেকে? পাবো না তো। তাহলে কেন এমন ভীতিহীন প্রশ্ন জিজ্ঞেস করছো তুমি? ফুলের কথায় রেগে গেল আবেশ। আমার প্রশ্নের উত্তর পাইনি আমি। আমি শুধু জানতে চাই কবে থেকে আসামিকে স্বামী মানতে শুরু করেছিস? হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। আবেশের চিল্লানিতে ঘাবড়ে গেল ফুল। স্তম্ভিত নয়নে তাকালো আবেশের দিকে। রাগে ফোঁসফোঁস করছে আবেশ। চোখের কোণে জল জমল ফুলের। এর আগে আবেশ কখনোই উচ্চস্বরে কথা বলেনি তার সাথে। ফুলের টলমলে চোখ জোড়া দেখে চোখ বন্ধ করে নিল আবেশ। আমি উত্তর চাই ফুল। চোখ সরিয়ে অন্যদিকে তাকালো ফুল। বুক ভরে শ্বাস নিয়ে বলল, আমি কাউকে স্বামী হিসেবে মানি না আবেশ ভাই। মিথ্যা, মিথ্যা বলছিস তুই। স্বামী না মানলে কেন মিসেস সফুরা বেগমকে বলেছিলি যে তোর স্বামী চালাই করে? হ্যাঁ, বল বল, কেন বলেছিলি? আবেশের কথায় বুকের ভেতর ঢক করে উঠল ফুলের। আবেশ তো সামলাতে পারছে না নিজেকে। রাগে দুঃখে পাগল পাগল লাগছে নিজেকে। তুমি কিভাবে জানলে এসব? ফুল ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো, সাদাতকে পড়ানোর সময় সে চা বানিয়ে এনেছিল, তখনই বললো তুই নাকি বলেছিস তোর স্বামী তোর বানানো চা ছাড়া অন্য কারো বানানো চা খায় না। জানিস কথাটা শুনে আমার কেমন লেগেছিল? তুই খুব ভালো করে জানিস আমি চা খাই না, আমার ঘুম হয় না চা খেলে। সেসব জেনেও তুই কেন এসব বলেছিস? শুকনো ঢোক গিলল ফুল। সে নিজেও জানে না কেন সে বলেছিল সেসব। আমি তো আনমনেই বলে ফেলেছিলাম আবেশ ভাই। ওনার জন্যই তো চা বানানো শিখতে হয়েছিল আমাকে। তোমার মনে নেই কিভাবে চা বানাতে ফোর্স করেছিল আমায়? পাশে টেবিলের ওপর বাড়ি মেরে দিল আবেশ। আর সহ্য করতে পারছে না ফুলের হেলাফেলা। আবেশ ঘুরে বসলো ফুলের দিকে। তখনও ফুলের আর তার মাঝে স্বাভাবিক দূরত্ব বজায় আছে। অবচেতন মনেই বেডশিট আঁকড়ে ধরল আবেশ। নিজেকে ধাতস্থ করে ধরা গলায় বলল, তুই জানিস না ফুল, জানিস না বল, আমি তোকে ভালোবাসি সেটা তুই জানিস না? তারপরও কীভাবে অন্য পুরুষকে মনে জায়গা দিচ্ছিস? হ্যাঁ, আমার ভালোবাসায় কি কমতি আছে? কি কমতি আছে বল? আবেশের কথাগুলো শুনে চমকে গেল ফুল। তুমি সব কি বলছো? আমি কোন দুঃখে অমানুষকে নিজের মনে জায়গা দেব? শুনে রাখো আবেশ ভাই, আমার ভালোবাসা এতটাও সস্তা নয় যে অপাত্রে ঢালবো আমি। আমার মন এত বেহায়া নয় যে তার প্রতি দুর্বল হয়ে পড়বো। কৃত্রিম হাসলো আবেশ। থমথম করছে তার ফর্সা মুখশ্রী। অত্যন্ত তিক্ত কথাগুলো আজকে বলতেই হবে। ফুলকে বোঝাতে হবে সে আবারও ভুল পথে চলে যাচ্ছে। ফুল হয়তো নিজেও বুঝতে পারছে না ফুলের নিজের মনই তার সাথে বেইমানি করছে। অবশ্য আবেশ নিজেও নিশ্চিত নয় যে
ফুল আসলে কি বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না। তুই সত্যি কথা বলছিস ফুল? আবেশের হেয়ালি কথা ফুলকে যেন অথৈ সমুদ্রে ছুঁড়ে মারল। আমি তো সত্যি কথাই বলছি। একটা কারণ বলো, কেন তার প্রতি দুর্বলতা অনুভব করা উচিত আমার? তার মতো নিকৃষ্ট দয়া মায়াহীন পাথর মানবের কি অধিকার আছে আমার মনে জায়গা পাওয়ার? যে লোকটা অন্যদের সামনে আমাকে সার্ভেন্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়, সেই লোকটা কারণে অকারণে নির্যাতন করে, যে লোকটা। কথাটুকু বলতে বলতেই জামার হাতা গুটিয়ে নেয় ফুল। সঙ্গে সঙ্গেই ফুলের বাহুর অস্পষ্ট কালো দাগগুলো দৃশ্যমান হয়। আবেশের দিকে হাত বাড়িয়ে দেয় ফুল, অভিযোগের সুরে বলে, এই যে দাগগুলো দেখছো, এই দাগগুলো ক্ষণস্থায়ী, হয়তো আর কিছুদিন পরেই মিলিয়ে যাবে। কিন্তু তার করা প্রত্যেকটা আঘাত আমার শরীর ভেদ করে হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আমার হৃদয়ের সেই দাগ চিরস্থায়ী, আজন্ম থেকে যাবে সেটা। আজও যখন আমি জানতে পেরেছিলাম আমার রুমে পরপুরুষ ঢোকার অনুমতি সেই দিয়েছিল, তখন আমি কতটা ক্ষত বিক্ষত হয়েছিলাম। আমার হৃদয়ে দাগ লাগিয়ে দিয়েছে সেই দানবটা। চোখ বন্ধ করে নেয় আবেশ। নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াসে বড় বড় শ্বাস নেয়। প্রথম যেদিন ফুলের জবানে উদ্যানের কৃতকর্মের কথাগুলো শুনেছিল, সেদিন ভেঙে পড়েছিল আবেশ। ওয়াশরুমের ফ্লোরে বসে কতক্ষণ কান্না করেছিল ইয়াত্তা নেই। উদ্যান তার ভাই হয় ব্যাপারটাই যেন সবচেয়ে বেশি লজ্জাজনক লিখেছিল। যেখানে তাকে ঘৃণা করার অজস্র কারণ আছে, অথচ ভালো লাগার একটা কারণও নেই, সেখানে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে আমি তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি? ফুল ভাবল আবেশ হয়তো তার কথাগুলো বিশ্বাস করে নিয়েছে। অবশ্য ফুল নিজেও এইসব কথাই বিশ্বাস করে। কিছুক্ষণ চুপ থেকে আবেশ বলল, আমি এক্সপেক্ট করিনি ফুল। বাস্তবকে এক্সপেক্ট করতে হয় না, অ্যাকসেপ্ট করতে হয়। যত দ্রুত তুই বাস্তবকে অ্যাকসেপ্ট করবি, তত দ্রুতই নিজেকে রক্ষা করতে পারবি। এভাবে পালিয়ে বাঁচা যায় না ফুল। নিজের আত্মার সাথে সম্পর্ক ছিন্ন করে কেউ বাঁচতে পারে না। নিজের অনুভূতিগুলো অ্যাকসেপ্ট না করে তুই তোর আত্মাকে ধোঁকা দিচ্ছিস। ফুলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। বসা থেকে উঠে চিল্লিয়ে বলল, মন গড়া কথা বলো না আবেশ ভাই। আমি সত্যিই তাকে ঘৃণা করি, এতটাই ঘৃণা করি যে তাকে নিয়ে ভাবতেও চাই না আমি। তাকে নিয়ে ভাবার আগে আমি আমার নিজের মৃত্যু কামনা করি। আবেশ নিজেও বসা থেকে উঠে দাঁড়ালো। ফুল নিজেকে সামলে রাখতে পারছে না। ইচ্ছা করছে চিৎকার করে পুরো পৃথিবীর মানুষকে জানাতে যে সে আসলে ঘৃণা করে উদ্যানকে। ফুল উদ্যানকে ঘৃণা করে। আবেশ এবার ফুলের বাহু চেপে ধরল। সঙ্গে সঙ্গেই ফুলের শরীর শিউরে উঠল। ছোটার চেষ্টায় মোচড়ামুচড়ি করতে লাগলো। তার অভিব্যক্তি দেখে অকপট হাসলো আবেশ। ধরে নিলাম তুই সত্য কথা বলছিস। বাস্তবে ডেভিলটাকে ভালোবাসার কোনো কারণ নেই, তবে আমাকে ভালোবাসার তো অনেক কারণ আছে ফুল। তুই কি তাহলে আমাকে ভালোবাসিস? ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে ফুল। আবেশের স্পর্শে শরীরের প্রতিটি স্নায়ুকোষ বিদ্রোহ ঘোষণা করেছে যেন। সহ্য করা দুষ্কর হয়ে উঠেছে। ছেড়ে দাও আবেশ ভাই। ফুলের করুণ আর্তনাদে আবেশের হাত আলগা হয়ে আসলেও পুরোপুরি ছাড়ে না ফুলকে। তুই নিজেও খুব ভালো করে জানিস আমার স্পর্শ সবচেয়ে নিরাপদ তোর জন্য, তবুও কেন সহ্য করতে পারছিস না? উত্তর দে, তোর মনে কি চলছে? কেন কেন এই 3 মাসে তোর চোখে আমি ভালোবাসা খুঁজে পাইনি? এর আগে না হয় অবুঝ ছিলি, আমার ভালোবাসা সম্পর্কে ধারণা ছিল না, এখন তো আছে, তারপরও কেন? ডুকরে কেঁদে উঠল ফুল। নিজে থেকেই আবেশের হাত সরিয়ে দিয়ে কয়েক পা দূরে সরে গেল। কান্নাজড়িত কণ্ঠে ভেঙে ভেঙে বলল, কারণ এসব হারাম। তোমার ভালোবাসাটা হারাম আবেশ ভাই। আমার মন হারাম জিনিস গ্রহণে প্রতিরোধ গড়ে তুলেছে। ফুলের কথায় আবেশ থমকে গেল। কয়েক মুহূর্ত লাগলো কথাগুলো বিশ্লেষণ করতে। কথাগুলোর অর্থ বোধগম্য হতেই আবেশ পুনরায় ফুলকে টেনে নিজের দিকে ঘোরালো। আবেশের রক্তিম চোখজোড়া দেখে ফুলের গলা শুকিয়ে এলো। কি বললি তুই? হ্যাঁ, আমার ভালোবাসাটা হারাম? ফুল মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকালো। কি বলবে সে? মাঝে মাঝে সত্য কথাগুলো মিথ্যার তুলনায় বড় দুর্যোগ বয়ে আনে। সেই রকম পরিস্থিতিতেই পড়েছে সে। আমি সেভাবে বলতে চাইনি আবেশ ভাই। কিভাবে বলতে চেয়েছিস ফুল? হ্যাঁ বল, আমি শুনছি। আবেশের গলায় এবার আটকে আসছে। বড় বড় শ্বাস নিচ্ছে, হাত পা কাঁপছে।
আবেশের অস্থিরতা বুঝতে পারল ফুল, কিন্তু আবেশের অনুভূতি সম্পর্কে বেখেয়ালি ফুল বুঝে উঠতে পারল না আবেশের মন ভাঙন রোধে কি করা উচিত। তবুও অনেক ভাবনা চিন্তা করে ফুল বলল, আমি বলতে চেয়েছি যত দ্রুত সম্ভব আমি তাকে ডিভোর্স দিতে চাই, তারপর আমি তোমায় বিয়ে করে নেব। ফুলের এই একটা কথা আবেশকে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ফুল নিজেও এই সিদ্ধান্তে অটল। এতে নিজের আত্মার সাথে সম্পর্ক ছিন্ন হলেও ফুলের কিছুই যায় আসে না। বেহায়া আত্মার সাথে কোনো সম্পর্ক রাখতেও চায় না ফুল। অবশ্য ফুল বিশ্বাস করে তার জন্য আবেশের ভালোবাসা হালাল হয়ে গেলে সেই ভালোবাসা গ্রহণে তার মন আর বাধা দেবে না। ফুল এও বিশ্বাস করে যাকে তুমি ভালোবাসো তার থেকে যে তোমাকে ভালোবাসে তার সাথে বেশি ভালো থাকা যায়, সেই তোমার যোগ্য এবং পরিশেষে সেই তোমাকে ডিজার্ভ করে। এতে করে পুরো একটা জীবন ভালোবাসাবিহীন অবহেলা পেয়ে কাটাতে হয় না। উদ্যানকে ডিভোর্স দিয়ে ফুল নিঃসংকোচে বিয়ে করে নেবে আবেশকে। ফুলের ভাবনার মাঝে আবেশ বলে উঠল, তোর আর ডেভিলটার নিকাহনামা জোগাড় করে ফেলেছি আমি। আচমকা এহেন কথা শুনে হকচকিয়ে গেল ফুল। জোরপূর্বক হেসে বলল। তাই নাকি? কিভাবে পেলে? আবেশ এগিয়ে গেল টেবিলের দিকে, সেখান থেকে মানিব্যাগটা তুলে পকেটে রাখতে রাখতে বলল, আকরাম যে ছেলে ঢাকায় গিয়েছে, আমি নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য লিখে দিয়েছিলাম, সেখান থেকেই নিকাহনামা জোগাড় করতে সক্ষম হয়েছে। দম আটকে এলো ফুলের, তবুও হাস্যজ্জ্বল গলায় বলল, সে তো তাহলে অনেক বড় উপকার করলো। এবার ফিরলে তাকে নিয়ে এসো, নিজ হাতে রান্না করে খাওয়াবো। ফুলের হাসি হাসি মুখ দেখে আবেশও খুশি হয়ে গেল। এই প্রথম হয়তো সে ফুলের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে। দরজা পর্যন্ত এগিয়ে গেল আবেশ, পেছনে ঘুরে বলল, চল তোকে সি বিচ থেকে ঘুরে আনি। আবেশের কথা শুনে ফুলের চোখ জোড়া মুক্ত দানার ন্যায় চকচক করে উঠল, কিন্তু পরপরই নিস্তেজ গলায় বলল। এখন তো রাত। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো আবেশ, উৎফুল্ল কণ্ঠে বলল, তাতে কি হয়েছে ওয়াইল্ড ফ্লাওয়ার? আমি আছি না? আমার সাথে যখন যাচ্ছিস আনন্দলোকেই যাচ্ছিস। আনন্দলোকে দিন রাত ম্যাটার করে না, সবসময় আনন্দ উপভোগ করা যায়। ফুলের ঠোঁটের কোণে স্ফীত হাসি ফুটে উঠল। সে সঙ্গে মনে পড়ে গেল উদ্যানের বলা কথাটা। পুরো রুম জুড়ে পায়চারি করছে উদ্যান। এতক্ষণ যাবৎ ফুল আবেশের রুমে কি করছে বুঝে উঠতে পারছে না। এর আগে আবেশ থাকাকালীন ফুল কখনোই যায়নি আবেশের রুমে, গেলেও এতক্ষণ থাকেনি। আর উদ্যানও আবেশের রুমে কোনো প্রকার স্পাই ক্যামেরা বা মাইক্রোফোন লাগানোর প্রয়োজন বোধ করেনি। ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে দেয়ালে লাগানো স্ক্রিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পেশে উদ্যান বলে ওঠে, শুধুমাত্র নিজের সমস্যার জন্য তোমাকে এখানে ফেলে রেখেছি মিসেস ফুল। খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হবে। আর মাত্র কয়েক মাস, তারপর আমি তোমাকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নেব। গেট রেডি ফর দ্যাট। তার মধ্যেই স্ক্রিনে ফুলের উপস্থিতি পরিলক্ষিত হয়। স্ক্রিনে দেখা যাচ্ছে ফুল আর আবেশ রুম থেকে বেরিয়ে বাইরে কোথাও যাচ্ছে। এটা দেখে উদ্যান হাতে থাকা রিমোটের বোতাম টিপে স্ক্রিন অফ করে দেয়। তারপর এগিয়ে যায় কি হোল্ডারের দিকে। সেখান থেকে বাইকের চাবি নিয়ে ঘুরে তাকায় ফ্লোরের দিকে। টয়ের সাথে খেলা করছে তান। উদ্যান সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর এক হাত পকেটে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। লিভিং রুমে এসে দেখে রিদমও কোথাও একটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উদ্যানকে দেখে রিদম জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছিস? উদ্যান মাথা নেড়ে বলে, শহরের দিকে যাচ্ছি। তুই? হাতে বাইকিং গ্লাভস পরতে পরতে রিদম বলল, আমিও সেদিকেই যাচ্ছি, চল একসাথে যাই। উদ্যান সম্মতি জানিয়ে কনসোলের বোতাম টিপে রুমাকে ডাকে। রুমা হাজির হতেই তাকে বলে, আমি বাইরে যাচ্ছি, আজকে ফিরবো না। টানের দিকে খেয়াল রাখিস, আমাকে না পেলে আবার মন খারাপ করে বসে থাকবে। আচ্ছা মাস্টার। রুমা হালকা মাথা নিচু করে উদ্যানের রুমের দিকে চলে গেল। রিদম কোনা চোখে তাকিয়ে আছে উদ্যানের দিকে। কয়েকদিন যাবৎ উদ্যানকে বড্ড অচেনা অচেনা লাগে। মনে হয়, আরে এ আবার কে? এ তো তেহজিব নয়, এ তো কোমল ভদ্র মিষ্টভাষী ছেলেটা তেহজিব হতেই পারে না। রিদমের দৃষ্টি উপেক্ষা করে হাঁটা ধরল উদ্যান। বিড়বিড় করে বলল, আজকাল সবাই একটু বেশি তাকাচ্ছে আমার দিকে।
আমার রূপ বেড়ে গেল নাকি বুঝে উঠতে পারছি না। উদ্যানের কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল রিদম। ততক্ষণে উদ্যান বাড়ি থেকে বেরিয়ে গেছে। রিদম এবার দৌড় লাগালো উদ্যানের পিছু পিছু। আরে দাঁড়া, একসাথে যাব। বড় বড় পা ফেলে উদ্যানের পাশাপাশি হাঁটতে সক্ষম হলো রিদম। পার্কিং লটের দিকে অগ্রসর হতে লাগলো। তন্মধ্যে রিদম সুযোগ পেয়ে প্রশ্ন করে বসলো। বোকা ফুলকে এখনো খুঁজছিস তুই? থেমে গেল উদ্যান, ভ্রু কুচকে তাকালো রিদমের দিকে। বোকা ফুল? এটা আবার কোন ফুল? আর এমন অদ্ভুত ফুলকে আমি বা খুঁজতে যাব কোন দুঃখে? হেসে উঠল রিদম। উদ্যানের কনফিউজড মুখখানা দেখে বেশ মজা পেয়ে গেল। আমি কোনো ফুলকে খোঁজার কথা বলিনি, তোর পার্সোনাল মেটকে খোঁজার কথা বলেছে। রিদমের কথায় উদ্যানের দৃষ্টি নিগুড় হলো। পুনরায় হাঁটা ধরে বলল, খুঁজি, তবে খুঁজে পাইনি এখনো। উদ্যানের কথার প্রেক্ষিতে রিদম সরল গলায় বলল, এখনো খুঁজে চলেছিস? তাও আবার একা একা? লুহান আর মেলোর সাহায্য নিতে পারতি। রিদমের কথা সম্পূর্ণভাবে এড়িয়ে গেল উদ্যান। মেয়েটার নাম বোকা ফুল হলো কবে থেকে? উদ্যানের প্রশ্নে মুখ বাঁকালো রিদম। আরে ওকে শুরু থেকেই বোকাশোকা টাইপের লেগেছে। আমি আবার মেয়েদের ফেস দেখলে ক্যাটাগরি অনুমান করতে পারি। তারপর চার্লসের সাথে সেই ইনসিডেন্টের পর মেয়েটা তো নিজেকে বোকা হিসেবে প্রমাণিত করেই দিয়েছিল। উদ্যান আর কিছু বলল না। ফুল যে বোকা সেটা সেও জানে। সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে যাচ্ছে ফুল আর আবেশ। আজকে সমুদ্র উত্তাল বেশ। বিকট গর্জন তুলে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। ফুলের এক হাতে কুলফি মালাই আর এক হাতে চকলেট। সে তো আইসক্রিম খাওয়ায় ব্যস্ত, আর আবেশ ব্যস্ত নিজের বনফুলের উচ্ছ্বাস দেখতে। হঠাৎ করেই ফুলের নজর যায় আবেশের হাতের দিকে। এ কি, আইসক্রিম তো গোলে পানি হয়ে গেল, খেলে না কেন? অপ্রস্তুত হয়ে পড়ল আবেশ। হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি আইসক্রিম গলে গেছে। চোখ মুখ কুচকে গেল ফুলের। পাশ থেকে টিস্যু বের করে আবেশের দিকে এগিয়ে দিল। বোকা হেসে ফুলের থেকে টিস্যু নিয়ে হাত মুছতে লাগলো আবেশ। খেয়াল কোন দিকে ছিল তোমার? হ্যাঁ, চোখ সরিয়ে এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করতে লাগলো আবেশ। আমি ভুলে গিয়েছিলাম আইসক্রিমের কথা। আবেশের মিনমিনিয়ে বলা কথাটা ঠিক বুঝে উঠতে পারল না ফুল। প্রসঙ্গ পাল্টে বলল, 2 দিন পর ভর্তি পরীক্ষা আছে, আমি একা একা কিভাবে যাব? একা একা যাবি কেন? আমি আছি না, আমি নিয়ে যাব। অফিসে কথা বলে রেখেছি, সেদিন ছুটি নিয়ে অফডিতে ডিউটি করে পুষিয়ে দেবো। আবেশের কথায় চিন্তামুক্ত হলো ফুল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সমুদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। রাত হওয়াতে সমুদ্রের এতটা কাছে খুব একটা মানুষ নেই। যারা আছে তারা সবাই সিসাইড মার্কেটের আশেপাশে আছে। লোকজন কম নেই, অসংখ্য লোকজন। এই নিয়ে ফুল কয়েকবার এখানে এসেছে, হিসেব নেই। চলো আবেশ ভাই, বাড়িতে ফিরে যাই, কাল তো আবার ডিউটি আছে তোমার। ফুলের কথায় সম্মতি জানিয়ে হাঁটা ধরল আবেশ। তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, একা একা মেয়ে নিয়ে ঘুরছিস, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আবেশ ও ফুল দুজনেই পেছনে ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে 3 জন লোক। দেখে স্থানীয় বলে মনে হচ্ছে। ঠোঁটের কোণে লেগে আছে অশ্লীল হাসি। তাদের অঙ্গভঙ্গি দেখে আবেশের পেছনে সিটিয়ে গেল ফুল। 3 জনের মধ্যে থেকে একজন উকি মেরে তাকায় ফুলের দিকে। ভয় পাচ্ছিস কেন মেয়ে? এই ছেলেটার সাথে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিস, আমাদের সামনে নাটক করছিস কেন? আবেশ এবার সতর্ক চোখে তাদের দিকে তাকিয়ে ফুলকে আড়াল করে নিল। ও আমার বউ, যেতে দাও আমাদেরকে। আবেশের কথার প্রতি উত্তরে লাঠিধারী যুবকটি বলে উঠল, স্বামীকে কেউ ভাই বলে ডাকে না রে শালা। আমি স্পষ্ট শুনেছি মেয়েটা তোকে আবেশ ভাই বলে ডেকেছিল। বলেই সমস্বরে হেসে ওঠে লোকগুলো। তাদের সে বিদঘুটে হাসি দেখে ফুলের গলা শুকিয়ে এলো। আবেশের শার্ট খামচে ধরে নিম্ন গলায় বলল, কথার কাটাকাটি করো না, পালাই চলো। আবেশ নিজেও বুঝল এদের সাথে কথা বাড়ানো মানে আরো বেশি করে ঝামেলায় জড়িয়ে যাওয়া।
বুক ভরে শ্বাস টেনে নিল আবেশ। তারপর একদম হঠাৎ করে ফুলের হাত ধরে দৌড় লাগালো, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগে আরও দুজন লোক সামনে থেকে এসে তাদেরকে ঘিরে ফেলল। ফুলকে টেনে নিজের পেছনে লুকিয়ে ফেলল আবেশ। সাবধানী দৃষ্টিতে আশেপাশে থাকা 5 জন লোকের দিকে তাকিয়ে ফুলের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, সুযোগ পাওয়া মাত্রই দৌড়ে চলে যাবি, আমার জন্য অপেক্ষা করবি না। যেখানে মানুষের ভিড় আছে সেখানে গিয়ে দাঁড়াবি। ফুলের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, মাথা নেড়ে বলল, আমি তোমাকে রেখে যাব না। চোখ বন্ধ করে নিল আবেশ। কঠোর গলায় বলল, আমাকে ওরা কিছুই করবে না, ওদের নজর তোর ওপর। বোঝার চেষ্টা কর, আবেগে গা ভাসালে চলবে না। আমি বলার সঙ্গে সঙ্গে সর্বশক্তি খাটিয়ে দৌড় লাগাবি, নইলে কিন্তু পরিস্থিতির হাতের বাইরে চলে যাবে। উপায়হীন ফুল বুঝে উঠতে পারল না তার কি করা উচিত। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে, হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে। তাকে ভাবনা চিন্তা করার সময়টুকু দিল না আবেশ। হুট করেই পেছনে ঘুরে দুহাতে দুজনের মুখ বরাবর ঘুষি মেরে দিল। ফুলের উদ্দেশ্য চিল্লিয়ে বলল, রন ফুল রন! ফুলের পা স্বয়ংক্রিয়ভাবে দৌড় লাগালো। খানিকটা দূরে গিয়ে পেছন ফিরে দেখলো লাঠিধারী লোকটা আবেশের পায়ে বাড়ি মেরেছে। ফুলকে থেমে যেতে দেখে আবেশ আবারও বলল, ডোন্ট স্টপ, রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। হাউমাউ করে কেঁদে ওঠে ফুল। তবুও সাহায্য পাওয়ার আশায় কাউকে খুঁজে আনার লক্ষ্যে প্রাণপণে দৌড়াতে লাগলো। জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা ধরে ছুটে চলেছে উদ্যান আর রিদম। বাইকের গতি দেখেই বোঝা যাচ্ছে রেস করছে তারা। রিদমের থেকে বেশ এগিয়ে আছে উদ্যান, তবুও স্বভাবতই ফুল স্পিডে বাইক রাইড করছে সে। তখনই কাজে ব্যাগরা দিয়ে গুম গুম শব্দে ফোন বেজে ওঠে। ভ্রুক্ষেপ করে না উদ্যান, কিন্তু এক নাগারে বেজেই চলেছে ফোনের অবাধ্য রিংটন। প্রচণ্ড বিরক্তি নিয়ে কানে থাকা ব্লুটুথের সাহায্যে কল রিসিভ করে উদ্যান। রকচটা কণ্ঠে শোধায়, কে? অপর পাশ থেকে এমন কিছু ভেসে এলো যা শোনার জন্য প্রস্তুত ছিল না উদ্যান। ঘটনার এসে বাইকের স্পিড কমিয়ে দিল উদ্যান। ব্যস্ত গলায় বলল, মেয়েটাকে যেন কেউ টাচ করতে না পারে, ও সাহায্য কর। উদ্যানের অনুমতি পেয়ে কল কেটে দেয় অপর পাশে থাকা লোকটা। এই ফাঁকে উদ্যানকে ওভারটেক করে চলে যায় রিদম। ঘটনার ঘূর্ণিপাকে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে গেল উদ্যানের। দাঁতে দাঁত পেশে পুনরায় বাইকের স্পিড বাড়িয়ে দিল। আবেশকে রেখে অনেকটা দূরে চলে এসেছে ফুল। আর কিছুটা দূরে গেলেই মানুষজনের উপস্থিতি। আচমকা ফুল দেখল কয়েকজন লোক সামনের দিকে থেকে তার দিকেই এগিয়ে আসছে। ভীত সন্ত্রস্ত ফুল হাঁপাতে হাঁপাতে হাত জোর করে বলল, আমায় যেতে দিন, ছেড়ে দিন আমায়। লোকগুলো কিছু বলল না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তাদেরকে জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ফুল কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আমায় সাহায্য করুন, আবেশ ভাইকে বাঁচান। লোকগুলো এখনো নিশ্চুপ। ফুল বুঝতে পারল এরা তার কোনো সাহায্যই করবে না। সে তাদেরকে পাশ কাটিয়ে দুপা এগিয়ে যেতেই পেছন থেকে আবেশের ডাক ভেসে আসে। তারা ফুল। চকিত নয়নে পেছনে ফিরে তাকায় ফুল। হাঁটুতে হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে আবেশ। এক ছোটে আবেশের কাছে চলে যায় ফুল। তুমি ঠিক আছো আবেশ ভাই? ফুলের কান্না জড়িত কণ্ঠ শুনে আবেশের মুখে হাসি ফুটে ওঠে। সে হাসি সুখের বা আনন্দের নয়, বরং বেদনা মিশ্রিত হাসি। তুই ঠিক আছিস ফুল? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ওরা দুজন মিলে আমাকে আটকে রেখে বাকি 3 জন তোর পিছু পিছু আসছিল। আবেশের কথা শুনে হালকা ঘাড় বাঁকিয়ে পাশে ফিরে তাকায় ফুল, কিন্তু কিছুক্ষণ আগে থাকা লোকগুলোকে আর সেখানে খুঁজে পায় না। কোথায় হাওয়া হয়ে গেল লোকগুলো? তোমাকে ওরা মেরেছে আবেশ ভাই। আবেশের হাঁটুতে হাত বুলিয়ে দিতে লাগলো ফুল। আবেশ ফুলের মাথায় হাত রেখে বলল, না, দুটো বাড়ি রেখেছিল। তারপর আমি ওদের দুজনকে ধাক্কা দিয়ে তোর পিছু পিছু চলে এসেছি, কিন্তু পথির মধ্যে ওদের কাউকে আর খুঁজে পেলাম না। তোর পেছন পেছন যারা এসেছিল তারা কোথায় গেল? ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে লাগলো ফুল। তাকে ভয় পেতে দেখে আশ্বস্ত দিল আবেশ। মনে হয় চলে গেছে, ভয় পাস না। শুকনো ঢোক গেলে উপর নিচ মাথা নাড়ল ফুল। অদ্ভুত দেখতে লোকগুলো হঠাৎ করে এসে আবার হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল কিভাবে বুঝে উঠতে পারল না। ঘড়ির কাঁটায় রাত 10:30। ডাইনিং টেবিলে বসে ডিনার করছেন মাহবুবা সুলতানা, রেহানা বেগম আর মেহেক। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মেহেক বলে ওঠে,